নেচার অফ ওয়াটার এন্ড হাইড্রেশন অফ আয়ন্স, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে। পরীক্ষা কিন্তু থাকে, বুঝছো, এই প্রশ্ন থাকে এখান থেকে। আচ্ছা, আমরা নেক্সট আমরা now we'll talk about molecular bonds. হ্যাঁ, মলিকুলার বন্ডস সম্পর্কে তোমাদের তো ধারণা আছে যে আমাদের নেচারে কি ধরনের বন্ডিং হয়, আছে না ধারণা? এখন বলো তো আমাকে যে আমাদের যে যে ধরনের নেচারে যে বন্ডস গুলো আছে, সবচেয়ে স্ট্রং বন্ড কোনটা, স্ট্রংগেস্ট? আয়নিক বন্ড। আয়নিক বন্ড, রাইট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হইলো, when it comes to soil and তোমার কোভ্যালেন্ট বন্ড হলো সবচেয়ে তোমার স্ট্রং। এর কারণটা কি? কারণটা হলো তোমার আহ, যখন পানির সংস্পর্শে আসে তোমার আয়নিক বন্ডটা ভেঙে যায়। So in soil systems, covalent bonds are the strongest এবং তোমার লন্ডন dispersion forces are the weakest. এবং এটার একটা সিগনিফিকেন্স আছে, সিগনিফিকেন্স হলো তোমার যে কোয়ার্টজ আমরা জানি খুব আহ, সবচেয়ে দেরিতে ওয়েদারিং হয়, তাই না? কোয়ার্টজ ইট রেজিস্ট ওয়েদারিং, রাইট? এবং সয়েলে সাধারণত তোমার স্যান্ড পার্টিকেলস পার্টিকেলস এর মধ্যে তোমার কোয়ার্টজ থাকে। কোয়ার্টজ এর মধ্যে যে সিলিকন অক্সিজেন বন্ড আছে, and that is a strong covalent bond. এবং এই বন্ডিং কিভাবে হয় আমরা জানি যে আমাদের এটার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণে তোমার বন্ডিং হয়, তাই না? তোমরা পড়ছো হয়তো বা স্কুল কলেজে পড়ছো। কোভ্যালেন্ট বন্ড কখন হয়? যখন তোমার ইলেকট্রনস শেয়ার হয়, তাই না? ইলেকট্রন শেয়ার হয় বিটুইন অ্যাটমস। এবং পিওর কোভ্যালেন্ট বন্ড যখন হয় তখন ইলেকট্রনস কিন্তু তোমার ইকুয়ালি শেয়ার হয়, তাই না? পিওর কোভ্যালেন্ট বন্ডে। এবং পিওর কোভ্যালেন্ট বন্ড কখন তোমার হয়? যখন তোমার যদি অ্যাটম গুলো যদি আইডেন্টিক্যাল হয় তখন তোমার পিওর কোভ্যালেন্ট বন্ড হয়, রাইট? কিন্তু যদি তোমার আইডেন্টিক্যাল না হয় তখন কিন্তু তোমার আহ কি বলে, তোমার পোলার কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। কিন্তু এখানে পোলার কোভ্যালেন্ট কেন হয়? এটা কারণ হলো তোমার ইলেকট্রনস গুলা কোনো একটা অ্যাটমের সাথে তোমার বেশি সময় স্পেন্ড করে কম্পেয়ার টু দা আদার অ্যাটম, রাইট? আর আয়নিক বন্ড, যেটা আয়নিক বন্ড কাদের মধ্যে হয়? আয়নিক বন্ড হয় তোমার মেটাল এবং নন মেটালের মধ্যে, তাই না? আয়নিক বন্ডস ফর্ম বিটুইন এ মেটাল এন্ড এ নন মেটাল। এবং কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে তোমার বিটুইন টু নন মেটালস। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি একটা রোল প্লে করে। সাধারণত তোমার এই পোলার কোভ্যালেন্ট বন্ড হয় যখন তোমার ইলেকট্রোনেগেটিভিটি দুইটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটির যদি ডিফারেন্স যদি 0.4 এবং 1.7 এর ভিতর থাকে তখন তোমার তাদের মধ্যে তোমার পোলার কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, পোলার কোভ্যালেন্ট। এখানে দেখো যে তোমার এখানে একটা স্কিমেটিক ডিপিকশন আছে। সো this illustrates the layer weathering of mica minerals to form
interstratified mica vermiculate phases। এখানে খেয়াল করো যে মাইকা মিনারেলের মধ্যে তোমার বিভিন্ন ধরনের বন্ড, সিলিকন অক্সিজেন বন্ড আছে, তারপরে পটাশিয়াম অক্সিজেন বন্ড আছে, অ্যালুমিনিয়াম অক্সিজেন বন্ড আছে। এবং এই বন্ড গুলোর মধ্যে সিলিকন অক্সিজেন বন্ডসটা হলো তোমার মোস্ট কোভ্যালেন্ট ইন নেচার, এবং পটাশিয়াম অক্সিজেন যে বন্ড আছে দ্যাট ইজ মোর আয়নিক ইন ক্যারেক্টার দ্যান কোভ্যালেন্ট। তাহলে এই যে তোমার ভাস্কোবাইটের যখন তোমার ওয়েদারিং হবে, ওয়েদারিং এর তোমার সবচেয়ে সাসেপ্টেবল কোন বন্ডটা, এখানে যে যতগুলো বন্ড আছে সিলিকন অক্সিজেন, তারপরে তোমার পটাশিয়াম অক্সিজেন, অ্যালুমিনিয়াম অক্সিজেন, সবচেয়ে সাসেপ্টেবল কোনটা, অর্থাৎ কোন বন্ডটা তোমার আগে ভাঙবে? পটাশিয়াম অক্সিজেন। হ্যাঁ, পটাশিয়াম অক্সিজেন বন্ডটা হলো তোমার সবচেয়ে সাসেপ্টেবল টু ওয়েদারিং, বিকজ ওয়াটার মলিকিউলস উইল ব্রেক আয়নিক বন্ডস। এবং মজার ব্যাপার হলো এই যে তোমার মাস্কোবাইট থেকে যে ওয়েদারিং হচ্ছে, পটাশিয়ামটা কিন্তু বের হয়ে যাচ্ছে। পটাশিয়ামটা যখন বের হচ্ছে, এই পটাশিয়ামটা কিন্তু তোমার নিউট্রিয়েন্ট এলিমেন্ট, তাই না? পটাশিয়াম তো তোমার প্ল্যান্ট ইউজ করে, রাইট? তাহলে এই পটাশিয়ামটা কিন্তু তোমার সয়েলের মধ্যে যে পটাশিয়াম আছে সলিউশনে, এটা কিন্তু তোমার এই মাইকা মিনারেল যখন ওয়েদারিং হয় তখন পটাশিয়ামটা সলিউশনে আসে। এখানে একটা ফিগার আছে, ফিগার 3.5, এটা তোমার এসিংটনের বই থেকে নেয়া। এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে যে হোয়াট হ্যাপেন্স যখন তোমার মাইকা মিনারেল যখন ওয়েদারিং হয়, ওয়েদারিং হয়ে তোমার ইন্টারস্ট্রাটিফাইড মাইকা ভার্মিকুলেট ফেজেস তৈরি করে। এখানে এবং স্টেপ বাই স্টেপ কি হচ্ছে এখানে বলা আছে। তোমাদের যে পরীক্ষা আসে যে এই যে স্টেপ গুলো লিখতে পারবা কিনা পরীক্ষা আসছে? অর্থাৎ মাইকা মিনারেলস থেকে যখন তোমার ইন্টারস্ট্রাটিফাইড মাইকা ভার্মিকুলেট ফেজেস ফর্ম করে, কি হয় আসলে? এখানে তোমার বলা আছে, যেমন এইতে বলা আছে, দেখো যে muscovite weathering is initiated through the exchange of tetrahedrally coordinated aluminum by silicon। ওয়েদারিং যখন হয় তখন কি হয়, এটা কিভাবে শুরু হয়? অ্যালুমিনিয়ামকে তোমার রিপ্লেস করে কে? সিলিকন, রাইট? এবং এর ফলে তোমার যখন অ্যালুমিনিয়ামকে সিলিকন রিপ্লেস করে, হোয়াট হ্যাপেন্স? As a result, what happens? That will lead to reduction in layer charge। আমরা দেখছিলাম যে যখন চার্জ ডেভেলপ করে, অর্থাৎ যদি সিলিকনের জায়গায় যদি তোমার অ্যালুমিনিয়ামের জায়গায় যদি সিলিকন আসে, যেহেতু তোমার অ্যালুমিনিয়াম হলো ট্রাইভ্যালেন্ট, সিলিকন টেট্রাভ্যালেন্ট, সো what will happen? That will result in a reduction in layer charge। এবং এর ফলে যেটা হয়, ইন্টার লেয়ার যে পটাশিয়াম, that will be replaced by hydrated cations। So যখন তোমার when you are losing potassium, so potassium যখন লস হবে, so the layer will expand, the expansion of the layer that will allow the structural protons to shift toward the interlayers। স্ট্রাকচারাল প্রোটন গুলো তখন তোমার ইন্টারলেয়ারে শিফট করবে। তো ধাপে ধাপে এই জিনিসগুলো তোমাকে পরীক্ষা কিন্তু লিখতে হবে, তোমার পরীক্ষা আসতে পারে এটা, বুঝছো? এটা তোমার রাইট ইট ডাউন। লিগ্যান্ডস এন্ড মেটাল বন্ডস। লিগ্যান্ডের কথা তোমার তো শুনছো মনে হয়, লিগ্যান্ড কি জিনিস, হোয়াট আর লিগ্যান্ডস? লিগ্যান্ডস কিছুই না, লিগ্যান্ডস হলো তোমার আয়ন্স অর মলিকিউলস যার তোমার লোন পেয়ারস অফ ইলেকট্রনস আছে, তাই না? লোন পেয়ারস অফ ইলেকট্রনস, তাকে আমরা লিগ্যান্ড বলছি। আমাদের কিছু নেচারে কিছু লিগ্যান্ডস আছে খুব কমন, বলো দেখি একটা লিগ্যান্ডের নাম বলো। অ্যামোনিয়া। অনেক, যেমন নেচারে যেমন
ফর এক্সাম্পল তোমার যে ওয়াটার মলিকুল ইটসেলফ ইজ এ লিগ্যান্ড। আমার নেচারে যেমন কি আছে, যেমন বিভিন্ন যে অ্যানায়ন্স গুলো, যেমন বাইকার্বনেট, তারপর তোমার হাইড্রোক্সিল, সালফেট, ফসফেট, ক্লোরাইড, ফ্লোরাইড, দিস আর অল লিগ্যান্ডস। যেমন তোমার অ্যামোনিয়া, অ্যামোনিয়া একটা তুমি বললা যে অ্যামোনিয়া ইটস এ লিগ্যান্ড। এবং সয়েলের মধ্যে তোমার প্রিডোমিনেন্ট লিগ্যান্ডস কারা, যেমন কার্বনেট, তারপর ক্লোরাইড, সালফেট। So these are the predominant anion ligands. তারপর তোমার আর একটু তোমার লেস কমন যেগুলো, সেগুলো তোমার আছে যেমন ফসফেট, ফ্লোরাইড, নাইট্রেট, অর্গানিক লিগ্যান্ডস আছে। এবং আর একটু তোমার লেস কমন যেমন আছে আর্সেনেট, সিলেনেট, বোরেট। সো দিস আর অল লিগ্যান্ডস, রাইট? একটা আমাকে তোমরা একটা লিগ্যান্ডের নাম বলো যেটা আমরা খুব আহ যেটাকে আমরা কিলেট বলি। আচ্ছা, কিলেট আমরা আসতেছি। সো লিগ্যান্ডস, আমরা লিগ্যান্ডকে আমরা ডিফাইন করছি কিভাবে, লিগ্যান্ডস কিভাবে ডিফাইন করছি যে তোমার তার লোন পেয়ারস অফ ইলেকট্রনস আছে, রাইট? এবং এই পেয়ারস অফ ইলেকট্রনস এর কারণে লিগ্যান্ড কিন্তু তোমার বন্ডিং করে, তোমার বন্ড ফর্ম করে মেটাল ক্যাটায়ন্স এর সাথে। তো মেটাল ক্যাটায়ন্স এর সাথে লিগ্যান্ড বন্ড ফর্ম করে কাদের সাথে, যাদের কোন ক্যাটায়ন গুলোর সাথে সে বন্ড ফর্ম করে, যাদের তোমার আনঅকুপাইড ইলেকট্রন অরবিটালস আছে, আনঅকুপাইড ইলেকট্রন অরবিটালস আছে, তাদের সাথে কিন্তু এই লিগ্যান্ডস কিন্তু বন্ড ফর্ম করে। যেমন আমরা একটা এক্সাম্পল বলতে পারি, যেমন তোমার আয়রন হাইড্রোক্সাইড অ্যাকুয়াস কমপ্লেক্স। আয়রন হাইড্রোক্সাইড অ্যাকুয়াস কমপ্লেক্সটা আসলে কি, দেখো খেয়াল করো, ডান পাশে একটা ছবি আছে, তাই না? ফিগার 211 আছে না ছবি, দেখছো? এখানে দেখো, আয়রনের Chi এখানে latte. তোমার 6টা লিগ্যান্ড পজিশন আছে তোমার। আমি বলছিলাম যে ওয়াটার মলিকিউল কি, আমি বলছিলাম যে লিগ্যান্ড, রাইট? তো এই যে আয়রন, এখানে তোমার 6টা লিগ্যান্ড পজিশনের মধ্যে তোমার একটা দখল করে আছে তোমার হাইড্রোক্সাইড লিগ্যান্ড। তো এই যে অ্যাকুয়াস স্পিসিস হাইড্রোক্সাইড অ্যাকুয়াস কমপ্লেক্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেটাল হাইড্রোক্সাইড লিগ্যান্ড স্পিসিস। সহজ সলিউশনে খুব কমন, হ্যাঁ, বিশেষ করে অ্যাসিডিক সয়েলে। ট্রানজিশন মেটালস গুলা বিশেষ করে তোমার দে হ্যাভ লিগ্যান্ড কোঅর্ডিনেশন স্পেয়ারস অফ 6, অর্থাৎ তাদের দে হ্যাভ 6 লিগ্যান্ডস। এখানে তোমার আমরা যে খেয়াল করো যে যে কমপ্লেক্সটা আছে, এটা আমরা কিন্তু সংক্ষেপিত ভাবে আমরা লিখি, এভাবে লিখি আর কি তোমার। এটা কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মলিকিউল, আমরা সংক্ষেপে এভাবে লিখি। এখানে যে 5টা ওয়াটার মলিকুল আছে আমরা কিন্তু লিখি না। এই যে তোমার যে লিগ্যান্ড মেটালে যে বন্ডিং হয়, এটা কিন্তু তোমার একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কখন আমি বলি, যখন সামটাইম দেখা গেছে প্ল্যান্ট যখন সাফার করে, মনে করো তোমার একটা সয়েলে মানে প্ল্যান্টের জন্য পর্যাপ্ত পরিমাণে তোমার আয়রন নাই, হ্যাঁ, তখন প্ল্যান্ট করে কি, প্ল্যান্ট কিছু অর্গানিক লিগ্যান্ড কিছু সে সিক্রিট করে বা রিলিজ করে। এই এদেরকে বলা হয় সিডেরোফোর্স। সিডেরোফোর্স এটা তোমার বইয়ের মধ্যে আছে। তো সিডেরোফোর্স যখন সে এই লিগ্যান্ড গুলো যখন সে রিলিজ করে প্ল্যান্টস রুট থেকে, এবং এই সিডেরোফোর্স গুলো কিন্তু মানে দে হ্যাভ এ হাই স্পেসিফিসিটি ফর আয়রন, অর্থাৎ আয়রনের সাথে তারা এই কমপ্লেক্স ফর্ম করে।
এবং এর ফলে যেটা হয়, ওইখানে তো আয়রন আনএভেলেবল ছিল, তখন তোমার আয়রনটা উইল বিকাম অ্যাভেলেবল ফর প্ল্যান্ট আপটেক। তো এটা একটা স্ট্র্যাটেজি প্ল্যান্টের। তাহলে দেখো নেচারে কত ইন্টারেস্টিং জিনিস ঘটে দেখো। অর্থাৎ প্ল্যান্টের যখন যখন সে পর্যাপ্ত পরিমাণে তোমার আয়রন পাচ্ছে না, তখন কিন্তু সেই স্ট্র্যাটেজি ফলো করে তোমার সে কিন্তু আয়রনের যে তার ঘাটতি সে কিন্তু মিটাইতে পারে। তো পরীক্ষায় আসতে পারে সিডোরোফোর্স, লিখে রাখো। সিডোরোফোর্স এর বানান তোমরা জানো? তোমাদের এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি ইয়ে থেকে, কি বলে, স্টোনের বই, এবং স্টোনের বই থেকে নেওয়া হয়েছে এবং এসিংটনের বই থেকে নেওয়া হয়েছে, বুঝছো? একটা জিনিস হলো যে তোমার এই যে স্ট্রেংথ, একটা মনে করো তোমার লিগ্যান্ড এবং মেটালের মধ্যে যে বন্ডের যে স্ট্রেংথটা, এটা কিন্তু তোমার ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে ইটস অন দ্য নেচার অফ দ্য বন্ডিং ইলেকট্রনস ইন দ্য লিগ্যান্ড এন্ড দ্য মেটাল। তোমরা আরেকটা তোমার ব্যাপার আছে, তোমরা জানো কিনা, স্ট্যাবিলিটি কনস্ট্যান্ট বলে একটা ব্যাপার আছে। স্ট্যাবিলিটি তোমরা ইয়া করছো না যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সম্পর্কে তো তোমরা জানো, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তারপরে তোমার ফরমেশন কনস্ট্যান্ট, করছো না? এটা হলো তোমার স্ট্যাবিলিটি কনস্ট্যান্ট বলে একটা ব্যাপার আছে। এটাকে আমরা কে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ তোমার যখন মনে করো ধরো একটা লিগ্যান্ড আছে, তারপর অনেকগুলো মেটালস আছে, এখন কার সাথে সে তোমার বন্ড ফর্ম করবে, অর্থাৎ কি কার প্রেফারেন্স থাকবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার এই যে স্টেবিলিটি কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ কে ভ্যালু দেখেই তুমি বুঝতে পারবা যে তোমার আহ এখানে কি তোমার আয়রনের প্রেফারেন্স থাকবে নাকি অন্য যে মেটাল গুলো আছে তাদের প্রেফারেন্স থাকবে। সো দেয়ার আর সো আমি মেনি একটা থিংস। যে এক্সামে একা একা সিঁড়ি দিয়ে লিফট দিয়ে নামতেছি, তার পাশে ছেলে ছিল, খুব বাজে কমেন্ট। কেউ কি কথা বলছে, কারো কোনো প্রশ্ন আছে? ও টাকা দেখে না, টাকা দেখে না, দেখে নামতেই পারে, তবে সমস্যা। তো ওটা কথা বলতে বলতে এই প্রশ্ন না থাকলে মিউট করো, মিউট করো। কি কথা বলে? না ওদের হচ্ছে ম্যানেজারদের কাছে এসে সাতটা মনে হয়। এই আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা সবাই? ওইটা বাজে যে দুটো অনলাইনে ক্লাসও চলতেছে। কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই যে কে কথা বলতেছিল বাইরে আছে নাকি না বুঝতেছিলাম না। ওকে, সো আমরা একটা আগাই। কমপ্লেক্সেশন, কমপ্লেক্সেশনটা আসলে কি? কমপ্লেক্সেশনটা
যখন তোমার আয়নস এবং মলিকিউলস তারা ইন্টারেক্ট করে এবং তাদের একটা টেন্ডেন্সি থাকে টু লুজ দেয়ার সেপারেট আইডেন্টিটিস, এবং তারা দে বিকাম কমপ্লেক্স আয়নস অর আয়ন পেয়ার্স। এখন তুমি হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট, মানে কখন আমরা আয়ন পেয়ার বলি, কখন কমপ্লেক্স আয়ন বলি, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসে, বুঝছো? তো খেয়াল করো, পাশে একটা ফিগার 4.15 দেখাও, ইলাস্ট্রেশনস অফ আয়ন পেয়ারিং where the hydration spheres surrounding each ion are maintained, and a complex ion pair that changes the hydration sphere surrounding each ion. দেখো এখানে আয়ন পেয়ার আমরা কখন বলতেছি? আয়ন পেয়ার বলতেছি যখন তোমার when a ligand is in the second solvation shell, the cation and anion form an ion pair. অর্থাৎ তোমার দুইটা, তোমার যে এখানে তোমার একটা লিগ্যান্ড আছে, অর্থাৎ তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তোমার, তাদের মধ্যে তোমার একটা দে আর ইন্টারেক্টিং, কিন্তু তাদের যে ফার্স্ট হাইড্রেশন স্ফিয়ার যেটা, সেটা কিন্তু তোমার ইনট্যাক্ট। অর্থাৎ যখন ফার্স্ট হাইড্রেশন স্ফিয়ার ইনট্যাক্ট থাকবে তখন তারা দে উইল ফর্ম আয়ন পেয়ার্স। এবং আয়ন পেয়ার্স এর মধ্যে একটা জিনিস দেখো, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন যেটা, দ্যাট ইজ উইকার দেন দ্য বন্ডস বিটুইন কমপ্লেক্স আয়ন। কমপ্লেক্স আয়নের ক্ষেত্রে খেয়াল করো, তারা কিন্তু তাদের যে ফার্স্ট হাইড্রেশন স্ফিয়ার কিন্তু তোমার ইনট্যাক্ট নাই, হ্যাঁ। তো তোমার যে যখন কমপ্লেক্স আয়ন যখন ফর্ম হয়, তখন তোমার এই কমপ্লেক্সিং লিগ্যান্ড যেটা, কমপ্লেক্সিং লিগ্যান্ডটা কিন্তু তোমার that can replace one or more of the water molecules in the primary hydration sphere. অর্থাৎ তোমার ফার্স্ট হাইড্রেশন স্ফিয়ারে তোমার যে ওয়াটার মলিকিউল গুলো ছিল, সেই ওয়াটার মলিকিউলগুলোকে কিন্তু সে রিপ্লেস করে ওইখানে তোমার সে ক্যাটায়নের সাথে সে কি করছে, সে একটা এই যে কমপ্লেক্স আয়ন ফর্ম করলো, তাই না? তোমরা এই দুইটা টার্ম তোমরা শুনবা, ইনার স্ফিয়ার কমপ্লেক্স, আউটার স্ফিয়ার কমপ্লেক্স। তাহলে ইনার স্ফিয়ার কমপ্লেক্স যেটা, দ্যাট ইজ হলো তোমার, আমরা আয়ন সরি ইনার স্ফিয়ার, আমরা কমপ্লেক্স আয়নকে বলি আমরা ইনার স্ফিয়ার কমপ্লেক্স বলি, এবং তোমার আয়ন পেয়ারকে বলি আউটার স্ফিয়ার কমপ্লেক্স। এটা তোমরা শুনবা এই টার্ম গুলা, ইনার স্ফিয়ার কমপ্লেক্স, আউটার স্ফিয়ার কমপ্লেক্স। একটা জিনিস মাথায় রাখবা, যে জাস্ট নোইং যে তোমার আউটার স্ফিয়ার কমপ্লেক্সে কিন্তু কোনো ধরনের বন্ডিং হয় না, এটা মাথায় রাখবা, কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড। কিন্তু ইনার স্ফিয়ার কমপ্লেক্সে কিন্তু তোমার বন্ডিং হয়। অর্থাৎ যখন তোমার কমপ্লেক্স আয়ন ফর্ম করে, তারা কিন্তু ক্রিয়েট দোজ আয়নিক বন্ডিং অর কোভ্যালেন্ট বন্ডিং। পরীক্ষা কিন্তু থাকে আয়ন পেয়ার এবং কমপ্লেক্স আয়নের মধ্যে যদি তোমার যে ডিফারেন্সিয়েট করতে বলা হইতে পারে। ওকে, তারপরে আমরা লিগ্যান্ডের কথা বলছিলাম, রাইট? লিগ্যান্ডস, মনোডেন্টেড, বাইডেন্টেড, পলিডেন্টেড লিগ্যান্ডস। লিগ্যান্ড আবার বিভিন্ন রকম আছে লিগ্যান্ডের, এবং আমরা হাউ 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 ডু উই ডিফাইন দিস লিগ্যান্ডস, আমরা কিভাবে ডিফাইন করি? The number of bonds
Number of bonds a central metal cation forms with a single complexing ligand also influences the stability of an aqueous complex. অর্থাৎ তোমার একটা মেটাল ক্যাটায়ন কতগুলো তোমার বন্ড ফর্ম করবে একটা লিগ্যান্ডের সাথে, সেটা কিন্তু তোমার ডিটারমিন করবে মানে হাউ কি বলে হাউ স্টেবল দ্যাট কমপ্লেক্স দ্যাট অ্যাকুয়াস কমপ্লেক্স উইল বি, তার স্টেবিলিটি ঠিক করে তোমার ডিটারমিন করবে। এখানে খেয়াল করো তোমার এখানে আমরা বলছি মনোডেন্টেড লিগ্যান্ড, নামের মধ্যে কিন্তু তোমার বোঝা যাচ্ছে মনোডেন্টেড, বাইডেন্টেড এবং পলিডেন্টেড। মনোডেন্টেড লিগ্যান্ডে কিছু এক্সাম্পলস আছে যেমন তোমার ক্লোরাইড, তারপর অ্যাসিটেট, ল্যাকটেট। মনোডেন্টেড লিগ্যান্ড গুলো তারা যেটা করে তারা দে ফর্ম এ সিঙ্গেল বন্ড উইথ এ সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন, একটা মাত্র বন্ড তৈরি করে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে। এই কারণে আমরা উই আর কলিং দেম monodentate ligands. On the other hand, bidentate ligands যেমন তোমার ধরো অক্সালেট, কার্বনেট, সালফেট, তারা কিন্তু দুইটা লোকেশনে তারা বন্ড ফর্ম করে এবং দ্যাটস ওয়াই আমরা তাদেরকে বলছি বাইডেন্টেড লিগ্যান্ডস। আবার কিছু লিগ্যান্ডস আছে তারা কিন্তু দুইয়ের অধিক তারা বন্ড ফর্ম করে, তাদেরকে আমরা বলছি we are calling them polydentate or multidentate ligands বা কিলেট বলা হয়, কিলেট। So these guys they are collectively called chelates. খুব কমন একটা তোমার এক্সাম্পল আছে তোমার যেমন সাইট্রিক অ্যাসিড, তারপরে তোমার ইটস এ ন্যাচারালি অকারিং কিলেট। তারপরে তোমরা ইডিটি এর কথা হয়তো শুনে থাকবে, ইডিটিএ, ডিটিপিএ। আমরা যখন ইয়ে করি তোমরা তো অ্যাভেলেবল নাইট্রোজেন, অ্যাভেলেবল ফসফরাস এগুলো তোমরা মেজার করছো তাই না প্র্যাকটিক্যালে? করছো কিনা? জি স্যার। জি স্যার, করা হয়েছে। করা হয়েছে, আচ্ছা। এই যে কিন্তু যে আমরা যখন অ্যাভেলেবল যখন কিছু যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো আছে তোমার মনে করো জিঙ্ক আছে না, জিঙ্ক ইটস মাইক্রোনিউট্রিয়েন্ট এলিমেন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলা যখন আমরা অ্যাভেলেবল মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা যখন ডিটারমিন করি আমাদের এই কিলেট ইউজ করতে হয়। আমরা ইউজ করি তোমার ইডিটিএ, ডিটিপি, এগুলো আমরা ইউজ করি। আমাদের কি বলে এগুলো তখন আমরা এক্সট্রাক্টেন্ট হিসেবে ইউজ করি ডিটিপিএ এবং ইডিটিএ। ভবিষ্যতে হয়তো তোমরা যখন রিসার্চ করবা তখন হয়তো দেখবা, তখন তোমাদের কি মাইট হ্যাভ টু ইউজ দিস কিলেটস। সো দিস আর পলিডেন্টেড লিগ্যান্ডস, তাদের অনেকগুলো তারা বন্ড ফর্ম করে। এখন আমরা যেটা বলছিলাম তাহলে এখানে দেখো মনোডেন্টেড, বাইডেন্টেড এবং পলিডেন্টেড লিগ্যান্ডস এর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? তোমাদের কি, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কি? পলিডেন্টেড। পলিডেন্টেড, হ্যাঁ এটা তো খুব বোঝা যাচ্ছে। পলিডেন্টেড লিগ্যান্ডের স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে তাই না? তাহলে এই যে স্টেবিলিটি তোমার, এটাকে বলা হয় তোমার এই যে স্টেবিলিটি বাড়তেছে এটাকে আমরা বলছি কিলেট ইফেক্ট বলে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, এটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। এখানে খেয়াল করো মনোডেন্টেটের ক্ষেত্রে তোমার আমরা বলছিলাম যে অ্যাসিটেটের কথা বলছিলাম, অ্যাসিটেট এখানে একটা বন্ড ফর্ম করছে। আবার এখানে তোমার আমরা কার্বনেটের কথা বলছিলাম, অক্সালেটের কথা বলছিলাম, তারা তোমার দুইটা জায়গায় বন্ড ফর্ম করছে, রাইট? এখানে ইউ হ্যাভ কপার, ইউ হ্যাভ অক্সালেট এবং এখানে দুইটা জায়গায় বন্ড ফর্ম করছে, রাইট? আমরা এটা দিস ইজ ইউর বাইডেন্টেড লিগ্যান্ড। আবার পলিডেন্টেডে তোমার অনেকগুলো বন্ড ফর্ম করছে এখানে তাই না, পলিডেন্ট।
এখানে কপার সাইট্রেট, so this is representation of the complexation of copper by acetate, carbonate, and oxalate and citrate. এটা কি তোমরা পরীক্ষা আগাইতে পারবা কিনা? এটা আঁকতে পারবা নাকি পরীক্ষা আসছে? জি স্যার, পরে যাবে। এটা প্র্যাকটিস করতে হবে তোমাদের। এখানে আরেকটা ছবি দেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে তোমার আগেরটা নেওয়া হয়েছিল ইয়া থেকে, নেওয়া হয়েছে এটা সিংটন থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে তোমার ইয়া থেকে স্ট্রং থেকে নেওয়া হয়েছে। So you have a cation here, and then you have an ion ligand. আবার এখানে তোমার বাইডেন্টেড লিগ্যান্ড দেখাইছে যে দুইটা জায়গায় তোমার, এখানে তোমার সালফেটটা হলো তোমার এই বাইডেন্টেড লিগ্যান্ড কমপ্লেক্স, বাইডেন্টেড কমপ্লেক্স ফর্ম করছে, দুইটা জায়গায় এসে দুইটা বন্ড ফর্ম করছে, রাইট? So this is a schematic, এখানে তোমার দেখাচ্ছে যে EGTA স্ট্রাকচারাল এবং তোমার EGTA কিভাবে তোমার কোঅর্ডিনেট করতেছে EGTA. So EGTA, it has 6 ligands and they're capable of bonding. So এখানে একটা মেটাল ক্যাটায়ন আছে that is fully coordinated, octahedrally coordinated by the ligands of an EGTA molecule. এখানে 1 2 3 4 5 6 ছয়টা তোমার এখানে বন্ড ফর্ম করছে, তাই না? ওকে, আমরা একটু চলে যাচ্ছি কম্পোজিশন অফ সল্ট সলিউশনে চলে যাচ্ছি। কম্পোজিশন অফ সল্ট সলিউশন, সল্ট সলিউশনে আমরা জানি যে কি ধরনের সল্ট থাকতে পারে, এবং এই সল্ট গুলো কিন্তু তোমার বোথ আয়নিক এবং মলিকুলার ফর্মে থাকে। এবং যখন তোমার when your solution is diluted, a greater proportion of these salts they will be present in ionic state. যখন তোমার সলিউশন ডাইলুটেড সলিউশন থাকলে তোমার আয়নিক স্টেটে বেশি থাকে। এবং মলিকুল আসলে আমরা কখন দেখি মলিকুলস যখন তোমার সলিউশন কনসেন্ট্রেটেড হবে, এটা সাধারণত তোমার আমরা এরিড রিজিয়ন আমরা দেখি, অর্থাৎ মরুভূমিতে তোমার তখন তুমি এরকম মলিকিউলস দেখবা। স্যার কি মলিকিউলার ফর্মে থাকে? হ্যাঁ, বুঝি নাই। কি মলিকিউলার ফর্মে থাকে এটা যদি একটু বলতেন। কি মলিকিউল ফর্ম করে? মলিকিউল ডিফারেন্ট মলিকিউল থাকে, অর্থাৎ তোমার আয়নের সাথে তোমার আরেকটা অন্য কিছুর সাথে শেয়ার করতে পারে, মলিকিউল ফর্ম করতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল তোমার ক্যালসিয়াম কার্বনেট, এটা কি মলিকিউল নাকি? মরুভূমিতে থাকে না, বিভিন্ন ধরনের সল্ট থাকে, তাই না? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট। তোমাদের এখান থেকে তোমরা লিখে নিতে পারো।
পাচ্ছিলেন না। যে বই রেফারেন্স দিচ্ছি, বই থেকে পড়তে হবে বুঝছো? জি স্যার। এটাও লিখতে পারো তোমরা।